দেখি গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আর তারিখটা বললাম না, কারণ আজকের দিনের গল্পটা বেশ কয়েকদিন আগের কথা, তাই লিখে রাখলাম আমার ডায়েরির পাতায়। ঘুম থেকে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম মিটিয়ে কর্তামশাইকে সুন্দর করে অফিসে পাঠিয়ে স্নান করে আমি ড্রেস করে নিই। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন সকালবেলায় উঠেই আমি সালোয়ার কামিজ পরে নিই, কারণ এই ড্রেসটাই আমি ম্যাক্সের থেকে না বেশি পছন্দ করি। কিন্তু আমাদের কলকাতায় এখন যা গরম পড়ে আর আমারও যা গরম লাগে, যার জন্য ওই ম্যাক্সি পরেই দিন কাটিয়ে দিতে হয়। এমনকি বাইরে ঘুরতে যেতেও ইচ্ছে করে না, মনে হয় কাশ ম্যাক্সি পরেই যেতে পারতাম। আজ আমি রান্না করব এই ভেজ হাক্কা নুডলসটা। একদম সুন্দর করে যত্ন করে রান্না করব, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, কড়াইতে জল গরম করে আমি নুডলসটাকে ঢেলে দিলাম, অল্প লবণও দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এবার আমি এইটাকে হালকা করে একটু সেদ্ধতে বসিয়ে দিই, আর এইদিকে আমি বাকি জোগাড় যন্ত্রপাতিগুলো করে ফেলি। একটা জিনিস রান্না করতে যা না সময় লাগে, তার থেকে 100 গুণ বেশি সময় লাগে এই জোগাড় যন্ত্রপাতি করতে। অনেকটা সময় আমি বসে বসে সবজিগুলো কাটলাম, জানো, এত পা ব্যথা করে না, সব কাজই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তখন না ভীষণ পা ব্যথা হয়ে যায়। এক এক সময় মনে হয় আমরা যখন একদম ছোট ছিলাম, তখন মাদেরকে দেখতাম যে বসে বসে অনেকক্ষণ ধরে কাঠের জ্বালায় রান্না করতো। মনে হয় ওটাই বোধহয় ভালো সিস্টেম ছিল। কিন্তু ওই যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, তখন নিশ্চয়ই অসুবিধা হতো বলেই সব দাঁড়ানো ব্যবস্থা চালু হয়েছে। এখন আবার মনে হয় দাঁড়ানোটাই ভীষণ কষ্টদায়ক। যাই হোক, গল্প করতে করতে কত কিছু কেটে ফেললাম। বাঁধাকপি কুচি করেছি, আলু একটু কেটেছি, এইদিকে একটু গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু রসুনও আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এইদিকে একটু বিনস আর একটু পেঁয়াজ কুচি করে নিলাম। এই যে এইদিকে বিনসগুলো কাটা হয়ে গেল। আর আজকে আমি কেন বললাম যত্ন করে রান্না করব, কারণ আছে। অনেক দিন পরে আমার বান্ধবী আসবে আজকে, তার জন্যই এই আয়োজন। একটুখানি বেশি করেই চাউমিন রান্না করছি, বাচ্চাদেরও লাগে, ছেলে মেয়েদেরকেও ভীষণ ভালোবাসে খেতে। আমি একটু শক্ত শক্ত থাকতেই চাউমিনটা নামিয়ে দিই। তারপরে এই চাউমিনটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলে না এই স্টার্চগুলো ওপরে চলে যায়, আর একদম ঝুরঝুরে রান্না হয়। আজকে পুরো রান্নাটা না আমি একদম পরপর দেখাবো, প্রত্যেকটা স্টেপস। সবাই জানো, কিন্তু যারা জানো না, তারা করতে পারো, কারণ অনেকেই তো কম বয়সী ছোট ছোট ছেলেমেয়েরা আছো যারা দেখো আমার ভ্লগ, আমি জানি। তাদের জন্যই কিন্তু আমি পুরো স্টেপস দেখাচ্ছি, হয়তো কাজে লাগলেও লাগতে পারে। আর এইখানে না আমি চাউমিনটাকে সেদ্ধ করে জলে ধুয়ে একটু সাদা তেল মাখিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম, তাহলে না চাউমিনটা এত সুন্দর ঝুরঝুরে থাকবে, ভালো হবে। আর ওইদিকে একটু সবজিগুলোকে হালকা করে আমি সেদ্ধ করে নিলাম, সেদ্ধ না, গরম জলে জাস্ট একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম। এইবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব, এটাকেই ব্লাঞ্চ বলে। এতে কি হয়, সবজিগুলো বেশ ক্রাঞ্চিও থাকে, আর একটু ভাপানোতে কোনো গ্যাসের সমস্যাও হয় না। কড়াইতে সাদা তেল দিয়ে এবার একে একে সবজিগুলোকে ভাজবো। অল্প একটু আলুও দিলাম, ছেলেমেয়েরা ভীষণ আলুটা একটু অল্প করে দিলে পছন্দ করে, তাই একটু আলুও দিলাম। তারপরে সবজিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকি। আর এখন কত ট্রিক্স আর কত কিছু আমরা শিখতে পারি এই ইউটিউবের জন্য, এখন ইউটিউবটা আছে বলে। আর একটা গল্প বলি, শোনো, আমাদের যখন বিয়ে হয় তখন তো ইউটিউব কী জিনিস আমরা জানতাম না। বাড়িতে তো শুধু একটা ল্যান্ড ফোনই ছিল, কাজেই কোনো কিছুই জানতাম না যে ইউটিউব থেকেও শেখা যায়। ওই মা যা রেসিপি বুক করে দিয়েছিল আমাকে একটা, আর আমরা তখন নানা রকমের বই পড়তাম। বইতে যে রেসিপি লেখা থাকতো, সেই রেসিপি দেখে দেখে কখনো কখনো রান্না করতাম।
এইবারে একটা র্যাগিংয়ের গল্প বলি শোনো। আর সেই ফাঁকে একটু নুন মিষ্টি, একটু সয়া সস, ভিনিগার দিয়ে দিই। আর আজকে কোনো মশলাই দেবো না, কারণ একটু যত্ন নিয়ে করতে হবে বললাম না তোমাদের, সেই জন্যে। যাই হোক, এই বাড়িতে যখন প্রথম আসি তখন আমাকে শাশুড়ি মা প্রথম রান্না করতে দিয়েছিল পটলের দোলমা। আর সেই পটলের দোলমা বলে গিয়ে উনি চলে গিয়েছিলেন তার দিদির বাড়িতে। আমি যে কী হিমশিম হয়ে গেছিল সেই পটলের দোলমা বানানোর জন্য, কারণ আমি তো শিখিনি। আর সেই সময় আমরা খুব ঘাবড়ে যেতাম, কারণ আমাদের তো আর মাথার ওপরে ইউটিউব ছিল না। আর আমরা ভীষণ সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করতাম। সেই সময়টাই বোধহয় এইরকম ছিল। আর মা বলে দিয়েছিল যে সবার দিল মন জয় করতে তোমাকে অনেক কিছু করতে হবে। হয়ে গেছে রান্নাটা। পটলের দোলমা কে দেয় বলো তো? এইরকম র্যাগিং মানে হয়? অনেকটা পরিমাণ চাউমিন তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে যায়। অল্প একটু যে কোনো জিনিস অল্প একটু রান্না করলে দেখবে বেশ রান্নাটা তড়িজুত করে করা যায়। কিন্তু আমার এখন একটু বেশি পরিমাণেই করতে হয়, সব বারে বারে তো করা যায় না। আজকে না অনেক দিন পরে মুন আসবে। আর যতদিন ডিঙ্গু ছিল মুন অত আসতে চাইতো না আমার বাড়িতে। কিন্তু মুনের সাথে, মুন তো জানো আমার বান্ধবী মুন, আজকে অনেক দিন পরে ও আসবে, তো যার জন্য একটু চাউমিন বানালাম। ওকে আবার একটু ওর অ্যালার্জির জন্য অনেক কিছু নিষেধ করেছে ডাক্তার। এই জন্য আমিও ভাবছিলাম যে কি বানাবো। এই জন্য রাইস নুডলস না, এটা হচ্ছে আটার নুডলস। তারপরে ওই ময়দার যেই নুডলসটা হয় সেটাতে ওর বোধহয় প্রবলেম হবে, এবার আটারটাতেও প্রবলেম হবে, গ্লুটেন অ্যালার্জি আছে। রাইস নুডলস তো এখানে পেলাম না, ও স্পেন্সারে পাওয়া যেতে পারতো। যাদের অ্যালার্জি থাকে না তাদের খাওয়ানো খুব প্রবলেম। ওকে আমি কিছুই খাওয়াতে পারি না, আর ওরও খুব অপ্রস্তুত লাগে যে আমি যাই বলি ও না করে দেয়। তাই ও আমাকে সবসময় বলে কি, তুই আমাকে দিয়ে দিস, আমি বাড়ি গিয়ে খাবো। আমি তো বুঝতে পারি ও কেন বলে। যাদের অ্যালার্জি থাকে খুব সমস্যা। অনেকদিন আরেক বান্ধবীর সাক্ষাৎ নেই কি আর, ও নিজে থেকে খবরাখবর নিত, এখন অনেক দিন ধরে ওর খবর পাচ্ছি না। যাই হোক, চাউমিনটা রান্না করে রেখে নিলাম। আর সময় না এত তাড়াতাড়ি সময় বেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। এখন মনে হয় 12 ঘন্টা দিন না হয়ে 24 ঘন্টা দিন হলে ভালো হতো। সকাল থেকে ছুটেই যাচ্ছি, তার জন্য বসি না তা না, যখন পা ব্যথা হয়ে যায় তখন বসে না দিনের ফোনের কাজগুলো সারি। ফোন করাও একটা অনেক কাজ থাকে, একে ফোন করা তাকে ফোন করা, আমার তো মাকে ফোন করতে হয়। এক্ষুনি আমার আরেক বান্ধবীর কথা বললাম, কেয়া বলতে বলতেই ওর ফোনটা আসলো। ওর সাথে কথা বলে আবার ভিডিও ক্লিপটা অ্যাড করলাম। কি অদ্ভুত মনের কানেকশন না কি জানি না। এক্ষুনি ভাবছিলাম যে মুনকে পেলে কেয়াকেও পাওয়া যায়, কিন্তু কেয়া এখন এত ব্যস্ত হয়ে যায়, বাইরে না 100 দিনের কাজ করছে, রাস্তায় আর কি বক 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 করছে। ওদের কি ঝগড়া। এই যে বহুদিন পর আজকে মনে আসলো আমাদের বাড়িতে, ওই টুকটাক তিতুনের জন্য কয়েকটা জিনিস ছিল আর আমার সাথে দেখা করতে। আজকাল আর ওদের সাথে বসাই হয় না। আগে যখনই মন খারাপ হতো আমরা 3 বন্ধু একসাথে বসতাম, এখন কারোরই আর সময় হয় না। প্রদীপগুলো আর আইডিয়াটাও তো মাথায় বের হয় বাবা। দেখি দেখাও ক্লোজ আপ। ছোট্ট ছোট্ট প্রদীপ, আমি ভীষণ ভালো লেগেছে। এই যে আমার বন্ধু দিয়েছে আমার, বুঝেছিস? মা এটা কি সাবান? হ্যাঁ, হোমমেড। ওই যে তুই বলেছিলি সাবান বানায়, দারুণ কি সুন্দর ঘোড়া, দেখ ঘোড়া। ঘোড়া ঘোড়া। আর এই যে আগেই তোমাদের বলেছিলাম না ও খাবে না, তাই প্যাকেট করে দিলাম। 2টো মিষ্টি দই এনে রেখেছিলাম, ওই পাঠিয়ে দিলাম। আর একটু শসা কেটে দিলাম আর একটু চাউমিন দিয়ে দিলাম। যাই হোক, ও যদি একটু খেতে পারে তো ভালো, নইলে মেয়ে আছে, মেয়ে খাবে। আর মুন চলে যাওয়ার পরে আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে এই স্টলটাতে। এই না সাউথ ইন্ডিয়ান সব খাবার বিক্রি করে, একদম ধোসা থেকে শুরু করে ইডলি,
বড়া, সমস্ত কিছু। আর এত ভালো বানায়, 50 টাকা করে প্লেট নেয়, কিন্তু অপূর্ব খেতে লাগে। আর হাতের কাছে যদি আমার সাউথ ইন্ডিয়ান পছন্দের খাবার পেয়ে যাই, তাহলে বিকেলবেলায় কেমন হয় বলো তো। তবে জানো, আজকাল মোমো থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে, তবে কেক পেস্ট্রিটা পাওয়া যায় না। চপ তো ভাজেই, নানা রকমের চপ। আর সেই সঙ্গে এই ধোসা স্টলটা আমার ভীষণ পছন্দের। আজকে তাই চলে এসেছি এই ধোসা খাবো। কিন্তু কি করব, কর্তামশাই তো খাবে না, কারণ আস্তে আস্তে রোজ দিন 9টা, 9:30, 10টা বেজে যাচ্ছে। তাই আজকে একা একাই খাবো। তিতুম ঋষি আর এগুলো খেতে ভালোবাসে না, ওদের সাউথ ইন্ডিয়ানটা একদম পছন্দের খাবার নয়। তবে হ্যাঁ, খুব যদি খিদে পায় তবে ওই চিজ ধোসাটা মাঝে মাঝে খেয়ে নেয়। আর এইখানে এক এক সময় অনেক লাইন পড়ে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় জানো তো। ওই পাশে সব বসে বসে খায়, অফিস ফেরতা। আর এখানে না পুজোর জন্য আলাদা, যদি কেউ পেঁয়াজ না খায় তাহলে সেটা আলাদাভাবে করে দেয়। তো আমি যখন পেঁয়াজ খাই না মঙ্গলবার, তখন ওরা আলাদাভাবে আমাকে করে দেয়। দেখো, দেখতে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কীভাবে এই দাদা কী সুন্দর করে ধোসাটা বানিয়ে দিল। তারপরে এবার প্যাকেট করে দেবে। আমিও এবার বাড়িতে গিয়ে সুন্দর করে ধোসাটাকে এনজয় করি। আর আজকের গল্পটা এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। যারা নিয়মিত আমাকে কমেন্ট করো, তাদের কমেন্ট বেশ কিছুদিন না পেলে তাদের জন্য আমার ভাবনা হয় যে শরীর ঠিক আছে তো, ভালো আছো তো, এইটুকুই। যাই হোক, সুস্থ থেকো, নিজেদের অনেক খেয়াল রেখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।